বাংলাদেশ পরিচালনা করছেন শেখ হাসিনা। নিজে ক্ষমতা না পেয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশে অরাজকতা সৃষ্টি করছেন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। হঠাৎ মধ্যরাতে অস্থির হয়ে ওঠে ঢাকা পলিটেকনিক্যাল কলেজ। ছাত্রদল ও ছাত্র শিবিরের কর্মী সমর্থকদের সংঘর্ষে উত্তাপ হয় ক্যাম্পাস। শিবিরের দাবি, বহিরাগতদের এনে সাধারণ শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রদল কর্মীরা। অন্যদিকে ছাত্রলীগের কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে ছাত্রদল। ছাত্রলীগের সময় জোর জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছে, তাদের হয়তো বা দুই একটা ছবি টবি আছে, তাদের ওই কারণে ওই পারপাসে তারা গালিগালাজ করছে। তারা প্রত্যুত্তর করার পরে তারা একত্রিত হয়ে আমাদের ছেলে পেলেরে মারধর করছে। মাথায় কুপ আছে, মাথায় বাড়ি আছে, একজনের মজক বেড়ে গেছে, একজনের মাথা ফাইটে একবার রক্ত দেওয়া, অবস্থা খারাপ। আমি সহজতে পাই না, যাই পাইছে আমাদের ভাইদেরকে ভিতর থেকে আহত অবস্থায় উদ্ধার করছি। সংঘর্ষ আহত 16 জনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থাপনে আমরা কয়েকজন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি, দিয়ে উঠাইছি, যেগুলো অবৈধ স্থাপনা, তো ওখান থেকে তার টাকা তুলতো। ওই সেদিন থেকেও আমাকে থ্রেট দেওয়া শুরু করছে। স্থায়ীভাবে ছিল, আমাদের সবাই কিনেছিল, পরে প্রতিটা রুমে রুমে যায় আক্রমণ করা শুরু করে দিল। এক ভ্যান গাড়ি বই যেগুলা দেখেন, এই যে 2025 সাল যেটা সরকারি যে বান্দা থাকে সেটা এখনো আছে, সেটা খোলা হয় না। তার মানে এটা অফিস রুমে পড়েছিল, এরা বিক্রি করে দিচ্ছে, এখন কোনো ছাত্রের হাতে যায় না, একদম ইনটেক নতুন বই। যার প্রেক্ষিতে আমরা এখানে আটকানোর পরে ভ্যান গাড়িওয়ালা আমাদের ইনফরমেশন দিল, ওনারা কিনছে, ওনাদের মাধ্যমে বিক্রি হয়েছে। যার মাধ্যমে বিক্রি হয়েছে, যে বিক্রি করছে তারে আমরা ফোন দিছি, উনি অসংলগ্ন কথাবার্তা বলছে, যাদের সাথে আমাদের কথার কোনো ওনার সাথে মিল পড়ে নাই। দীর্ঘ 3 মাস বিনা অপরাধে অন্ধকার প্রকোষ্ঠে কাটানোর পর অবশেষে জামিনে মুক্তি পেলেন সিএনজি চালক জাফর আলম। জেলগেট থেকে বাবা বের হতেই কান্নায় ভেঙে পড়েন তার সন্তান ও স্ত্রী। ঈদগাঁওতে 2 লাখ টাকার বিনিময়ে এক ফিল্মি স্টাইলে জাফরকে অস্ত্র দিয়ে ফাঁসানোর ঘটনায় এখন সরগরম পুরো কক্সবাজার। অভিযোগের তীর ঈদগাঁও থানার এসআই বদিউল আলমের দিকে। গণ অভ্যুত্থানে কিন্তু এখনকার আদালত, এখনকার এই নির্বাচন এবং সরকার সবকিছুর বৈধতা যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধান হিসেবে ইন্টারিম গভর্নমেন্টও হয় নাই, নির্বাচনও হয় নাই, তারেক রহমানের সরকারও তৈরি হয় নাই। যদি পুরানো সংবিধানের কথা বলা হয়, তাহলে ফ্যাসিস্ট হাসিনাকেই এখনকার প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে হবে। গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়, গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। জন আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় ডক্টর ইউনূস সরকার। এরই ধারাবাহিকতায় 2025 সালের 17 অক্টোবর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। পরের মাসে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন ও গণভোট। নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি, আর গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়। বিরোধী দলীয় আসন পায় জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। জোটটির এমপিরা জুলাই সনদ মেনে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদে শপথ নেয়, আর বিএনপি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা শুধু এমপি হিসেবে শপথ নেন। বিএনপির পক্ষ থেকে বলা হয়, সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়ার বিষয়টি সংবিধানে নেই। এ নিয়েই শুরু হয় আইনি বিতর্ক, যা গড়ায় উচ্চ আদালতে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশের বিরুদ্ধে পৃথক 2টি রিট করেন সুপ্রিম কোর্টের 2 জন আইনজীবী। মঙ্গলবার যা রুল জারি করেন উচ্চ আদালত। রুলে সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়, সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে। কিছু ভালো দিক কি রয়েছে এই মন্ত্রিসভার তারেক রহমান যে শুরু করলেন? ভালো দিক তো আছে, যে সব নিজের লোকদেরকে বসাইতে পেরেছেন উনি, এবং যে সার্কেলটা বাংলাদেশটাকে নষ্ট করবে ওই সার্কেলটা একসাথে হয়েছে। আগে ছিল হাওয়া ভবনে, এখনো হলো প্রধানমন্ত্রীর দপ্তরে। সেই মানুষগুলো আপনি খুঁজে দেখবেন, আপনি তো সাংবাদিক, খুঁজে দেখবেন সেই মানুষগুলো এসেছে। ফলত এটা ওনার জন্য স্বস্তির জায়গা। অনেক তরুণকেও তো নিয়ে এসেছেন যারা এর আগে আপনাদের সাথে, ধরেন ভিপি নূরকে মন্ত্রণালয় দেওয়া হয়েছে, আপনারা প্রতিমন্ত্রী করা হয়েছে, আন্দোলন করেছেন। প্রতিমন্ত্রী ফাইলগুলো সাধারণত হলো মন্ত্রণালয়ের হোল্ড থাকে, যিনি পূর্ণমন্ত্রী তারই হোল্ড থাকে, প্রতিমন্ত্রীর হোল্ডটা কম থাকে। প্রতিমন্ত্রী হলো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের মতন, বা ওই যে থাকে না যে অ্যাসিস্ট্যান্ট কোনো প্রডিউসার, যিনি প্রডিউসার তার হাতে হোল্ডিংটা থাকে, তার অ্যাডিং থাকে, কিন্তু মূল পাওয়ারের জায়গাটা পূর্ণমন্ত্রীর হাতেই থাকে। এবং যে মন্ত্রণালয় গঠন করে হয়েছে, আপনি তো দেখেছেন 2 মন্ত্রী অলরেডি কথা বলে দিয়েছে। একজনে বলেছে ইনকিলাব শব্দ নিয়ে বলা যাবে না, একজনে বলছে সমঝোতা। এক একজন এক একটা তারা শুরু করেছে। যে এক্সপেকটেশন আমাদের ছিল
সেটা অনুযায়ী কিন্তু তারা ডেলিভারি দিচ্ছে না। আপনাকে যদি জিজ্ঞেস করি যে মন্ত্রিসভা হয়েছে, এই মন্ত্রিসভা স্বাস্থ্যমন্ত্রীকে আপনি তো বলতে পারবেন না, পারবেন না। অনেকেই বাংলাদেশে জানে না স্বাস্থ্য, অথচ স্বাস্থ্য আমাদের একটা বেসিক জায়গা যেটা নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করি। আপনার মধ্যে যে আপনার টেকনোলজিক্যাল কে এসেছে, যে জায়গাগুলো কনসার্নিংয়ের জায়গা, আপনি দেখবেন ওই সচরাচর 2-3টা জায়গা যেখানে হলো লুটপাট খাওয়া করা যায়, আর বিরোধী দলকে পিটানো যায়, মানুষের উপর অত্যাচার করানো যায়, স্বরাষ্ট্র এই ধরনের মন্ত্রণালয় ঘুরে ফিরে আলোচনা, যে খুব খাবার খাওয়া যায় যেখান থেকে, সড়ক টড়ক ওইখান থেকে, এগুলোর আলোচনাগুলো আসে। মানুষের অ্যাকচুয়াল যে ডেভেলপমেন্টের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপনি পাবেন না। এবং এখানে এসেছে যে শিক্ষামন্ত্রী, আপনি একটা পচা জায়গায়, ঠিক আছে, যে বিরিয়ানি যদি পচে যায় সেখানে তারপরেও যদি একটু ভালো বিরিয়ানি দেন, ওইটা আসলে খাওয়া যায় না। আমাদের সিস্টেমটাই তো পচে গেছে। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। আপনারা জানেন বাংলাদেশে এখন কি হচ্ছে। আপনারা গণভোটে সবাই কি হ্যাঁর পক্ষে ছিলেন না? আমরা সবাই কিসের পক্ষে ছিলাম? আমরা হ্যাঁর পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি, কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানবো না। যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা খুবই পরিষ্কার। আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না, হাইকোর্ট না রাজপথ, কিন্তু এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। আমরা জাতীয় সংসদ হয়েছে, সংসদকে সংস্কার পরিষদ সদস্য হিসেবে ঘোষণা করতে হবে এবং গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না। বিজ্ঞ আদালতের প্রতি আমাদের আহ্বান থাকবে, জুলাই গণ অভ্যুত্থানের হাজারো মানুষের রক্তের মধ্য দিয়ে আজকের প্রধান বিচারপতিগণ বসেছেন। ফলে এই গণ অভ্যুত্থানে কিন্তু এখনকার আদালত, এখনকার এই নির্বাচন এবং সরকার সবকিছুর বৈধতা যদি সংবিধানের দোহাই দেওয়া হয়, সংবিধান হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট হয় নাই, নির্বাচন হয় নাই, তারেক রহমানের সরকারও তৈরি হয় নাই। আসসালামু আলাইকুম। হতাশার অনেক খবর তো আছেই, হতাশার মাঝখানেও আশারও অনেক কিছু আছে। বাংলাদেশে এখন যুদ্ধ চলছে, শেখ হাসিনা যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধে এক পক্ষ হচ্ছে শেখ হাসিনা এবং তার পালিত সেনাবাহিনী এবং হারুন বাহিনী। বেনজির যাওয়ার পরে এখন বেনজিরের সেই ভূমিকায় হারুন অবতীর্ণ হয়েছে। আপনারা দেখেছেন ভিডিও ফুটেজগুলোতে বাংলাদেশের যেই বর্ডার গার্ড ওইখানে ছিটতে পারে না বর্ডারে, এখানে এসে তারা আপনার যুদ্ধের মতো সেনাবাহিনী বিজিবি সব মিলে কিভাবে হেলিকপ্টার নিয়ে স্নাইপারে তারপরে মানুষজনকে ধরে ধরে কুপিয়ে তাদের পালিত যেই পোষ্য বাহিনী এদেরকে দিয়ে মানুষ হত্যা করেছে। অতএব বাংলাদেশে এখন যুদ্ধ চলছে। আপনাদেরকে যে আশার কথাটা শোনাতে চাই সেটা হচ্ছে, আমার পরিচিত মোহাম্মদপুরের এলাকার কথাটা আমি বলি। বেশ কয়েকটা জায়গার খবর আমি জানি। এর মাঝখানে আপনারা যারা দেশে আছেন বা বাইরে আছেন, আপনাদের আত্মীয় স্বজন যারা ঢাকার শহরে, বিশেষ করে মোহাম্মদপুর, ওইদিকে যাত্রাবাড়ি, এদিকে উত্তরা, বিভিন্ন জায়গায় যাদের আত্মীয় স্বজন আছে, তাদের কাছে জিজ্ঞেস করেন অবস্থাটা কি ছিল। এই দেশের মানুষ খালি হাতে যুদ্ধ করেছে, কোনো পরিকল্পনা ছাড়া যুদ্ধ করেছে। যেইভাবে যেই অবস্থায় ছিল রাস্তায় নেমে এসেছিল। একজন কাজের বুয়া, আমারই এক রিলেটিভের বাড়ির কাজের বুয়া, সে বাড়িতে এসে তারপরে খুব আফসোস করছে যে আমি পানির বোতল নিয়ে তারপরে বের হয়েছিল। তো বের হওয়ার পরে সেখানে পানির বোতল এক গ্রুপকে দিয়েছে। সে মানুষের যার যা ছিল, মনে করেন একজনের বাড়িতে একটু স্যাবলন আছে, একজনের বাড়িতে একটু ওই কি বলে কোন সুতা টুতা, ওই যে ফিতা টাইপের কিছু আছে হাত পা বাঁধার জন্য, মাথা বাঁধার জন্য, যার যা ছিল প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার জন্য তারা রাস্তায় নেমে গিয়ে তারপরে এই ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিল। কাজের বুয়া পানি দিয়ে এসে এক গ্রুপকে দেখেছে যে এক গ্রুপ এখানে দাঁড়িয়ে আছে, তাদেরকে পানি দিয়েছে। পানি দেওয়ার পরে তারা জয় বাংলা করে উঠেছে। সে বাসায় এসে খুব আফসোস করছে, বলছে যে আমি খারাপ মানুষকে, তার মুখের ভাষা হচ্ছে যে খারাপ মানুষকে আপনার পানি দিয়ে এসেছে, এই জন্য খুব আফসোস তার। তো খারাপ মানুষ সে কেমন বুঝলো, তাকে জিজ্ঞেস করা হয়েছে কেমন বুঝলো যে খারাপ ওরা জয় বাংলা বলেছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছে, এই জন্য সে বুঝতে পেরেছে যে এরা খারাপ লোক। অতএব এত হতাশ হওয়ার কিছু না। আজ থেকে যদি 1 মাস আগের কথা বলেন, খুব হতাশায় ছিলাম
যে এই বাংলাদেশের মানুষকে আসলে বুঝায় লাভ কি, এরা সহজে সবকিছু ভোলা যায়, এরা এই 2 দিন পরে আবার ফের হাসিনাকে নিয়ে আসবে। এই শেখ হাসিনা নাটক কাকে বলে, 1-2টা করে নাই তো, লাশ নিয়ে নাটক করা শেখ হাসিনার এটা জন্মগত অভ্যাস। আপনাদের মনে আছে রানা প্লাজায় প্রায় 1500 মানুষ সেখানে মারা গেল, সেই 1500 মানুষ মারা যাওয়া সেখানে সে একটা নাটক করলো, রেশমি নাটক করে তারপরে এটারে ভোলানোর চেষ্টা করলো। এটা তাদেরই যে করেছে, সেই 9ম পদাতিক ডিভিশনের যে সোহরাওয়ার্দী, সেই জেনারেল সোহরাওয়ার্দী নিজে এই কথা বলেছেন ডক্টর কনক সারওয়ারের ইউটিউব চ্যানেলে, আপনারা দেখেছেন। অতএব 25শে ফেব্রুয়ারির নাটক, তারপরে 5ই মেতে মানুষ মেরে এতিমদেরকে হত্যা করে তারপরে সংসদে দাঁড়িয়ে নাটক করা, আর মাইকটা পেলেই আমার ভাই বাবা মা সবাইকে মেরেছে, পরিবার হারানোর কি যন্ত্রণা কষ্ট সেটা আমি বুঝি। ওর মুখটা যখনই কান্নার মতো করে না, মনটা চাই জুতা দিয়ে গালের মধ্যে 2 পাশে 2টা লাগাই, একটা কুকুরের ছানার মতো দেখা যায়, ওরে দেখলেই অজগর সাপের মতো লাগে। তো এই কুকুরের ছানার এই অভিনয় আর মানুষের মাঝে বিভ্রান্ত তৈরি করে নাটক সাজিয়ে মানুষকে ভুলিয়ে রাখতো। তো মানুষও দেখতাম একবার রাসেল ভাইপার, সোহেল ভাইপার, এই ভাইপারের খেলা দেখে তারপরে ঠান্ডা হয়ে যায়। কিন্তু মানুষ যে এতটা ক্ষোভ নিয়ে চুপচাপ ছিল, এটা এবারের আন্দোলনে প্রকাশ পেয়েছে। যেই দেশের বাড়ির থেকে কাজের বুয়া, বাবা মা ভাই বোন, যেই মা সন্তানের মানে লাশের পাশে দাঁড়িয়ে বলতে পারে যে আমার ছেলে শহীদ হয়েছে, আমার কোনো কষ্ট নেই, সেই দেশের মানুষ কখনোই পরাধীন থাকতে পারে না। ইনশাল্লাহ এই দেশ স্বাধীন হবে। এই সব ঘটনার পেছনে শেখ হাসিনা যেমন বলছে না যে কেউ না কেউ আছে, আমারও মনে হয় কেউ না কেউ আছে। তো কে আছে সেটা শেখ হাসিনা নিজেই বলেছে, আমি আর সেটার দিকে যাইতে চাই না, কারণ ওই কে পেছনে আছে সামনে আছে সেটা নিয়ে আমাদের মানে চিন্তা ভাবনা করলে চলবে না। আমাদের যুদ্ধ আমাদেরকে করতে হবে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে, শেখ হাসিনার কথাটা কতটুকু সত্য। ধরেন ছাত্র আন্দোলনের এই যে স্টুডেন্ট জেনোসাইড হলো, আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা যখন এই বিষয়টা নিয়ে কথা বলবেন, এটা কিন্তু গণহত্যা, ছাত্র গণহত্যা। অতএব আপনারা এইটাকে এস্টাবলিশ করতে হবে যে স্টুডেন্ট জেনোসাইড হয়েছে বাংলাদেশে, এটা অন্য কোনো ঘটনা না। যেমন 15ই আগস্ট একটা ঘটনা, 21শে আগস্ট একটা ঘটনা, 30শে মে একটা ঘটনা, 7ই নভেম্বর একটা ঘটনা, এটা একটা ঘটনা। এই ঘটনাটা কি? এই ঘটনার এই দিনে ছাত্র ছাত্রীদেরকে গণহত্যা করা হয়েছে। ঘর থেকে ঢুকে ঘরের ভেতরে গিয়ে দেখেছে যে স্কুলের স্টুডেন্টের কোনো পোশাক আছে কিনা, পড়ার টেবিল আছে কিনা, যেই বাসাতে পড়ার টেবিল আছে সেই বাসাতে ঢুকে আপনার সেই ঘরের ভেতরে বিভিন্ন ঘরে ঢুকে তারা বলেছে যে শিক্ষার্থী কোথায় বের করে দেয়। নারীদেরকে গায়ে হাত দেওয়া হয়েছে। এই ছাত্রলীগ যুবলীগ তারা তাদের ছত্রছায়ায় যেসব অসভ্যদেরকে নিয়ে তারপরে বিভিন্ন বাড়িতে ঢুকেছে, সেখানে গিয়ে তারা নারীদেরকে পর্যন্ত কি বলে শরীরে হাত দিয়েছে, তাদেরকে নানানভাবে হয়রানি করেছে। অতএব মানুষ লজ্জা শরমে এসব কথা এখন বলতেও পারে না, কিন্তু একটা সময় গিয়ে আপনাদের কাছে অনুরোধ, এসবের ভিডিও ফুটেজ যা আছে, আমি আমার যেই জিমেল অ্যাকাউন্টটা আছে আপনাদেরকে বলেছি 15 minutes BD 15minutesbd@gmail.com। এখানে আপনাদেরকে আমার ফেসবুকেও আমি পোস্ট করেছি, সেখানে আপনারা পাঠিয়েছেন, অসংখ্য ভিডিও আমার কাছে এসছে, এবং আমার একটা টেলিগ্রাম চ্যানেলও খুলেছি। এগুলো আপনারা ছড়িয়ে দিবেন, মানুষকে এগুলো জানতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম 15ই আগস্টের আগে শেখ মুজিব এই দেশে যে গণহত্যা চালিয়েছে বারবার, সেগুলোর কোনো খোঁজ খবর নাই, কারণ সেগুলোর ভিডিও নাই, সেগুলির কোনো প্রমাণ নাই, ছবি নাই। এক বাসন্তীর যেই জালের জড়ানো যে ছবি, সেই ছবি নিয়ে অনেক কিছু ঘটে গিয়েছিল। এই ধরনের ভিডিও যদি ওই সময় থাকতো, এই ধরনের ঘটনা অনেকগুলো শেখ মুজিব ঘটিয়ে গেছে। অতএব এইবারের এই ঘটনা ভোলা যাবে না। আপনারা হুটহাট করে এই যে একটা ইস্যুর পর আরেকটা ইস্যু ভুলে যাবেন, এই ভোলাটা যাবে না। যেটা বলছিলাম যে স্টুডেন্টরা এই পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে তারা বলছে যে তারা আন্দোলনে আছে, আন্দোলন তারা চালিয়ে যাবে। তারা কয়েকটা দফা দিয়েছে, সেই দফা মানতে হবে। সেই দফা শেখ হাসিনা জীবনেও কোনোদিন মানতে পারবে না। বিশেষ করে ছাত্ররা বলেছে যে এই যে কিলিং হয়েছে, জেনোসাইড হয়েছে, এই সব কটার বিচার করতে হবে। যে পুলিশরা, যে সেনাবাহিনী, যে বিজেপি গুলি চালিয়েছে, তাদের বিচার করতে হবে। এই বিচার শেখ হাসিনা করতে পারবে না, তার পক্ষে করা সম্ভব না। সারা পৃথিবী এক হয়েছে। আমার বিশ্বাস কোনো না কোনো একটা শক্তি শিক্ষার্থীদের সাথে আছে এবং তাদেরকে গাইড করছে, এবং আমার মনে হচ্ছে যে তারা এই আন্দোলনটা চালিয়ে যাবে। হতাশার বিষয় হচ্ছে বিএনপির মহাসচিব, উনি ভদ্র মানুষ, ওনাকে আমি বলবো যে ভাই
আপনি তো আবার নাস্তিক, তো বাম করতেন, তো ফখরুল সাহেব আপনি মানে অভিনয় করার কিছু নাই। হ্যাঁ, আপনারা তো এখন আওয়ামী লীগের কারণে অভিনয় করে মুসলমান সাজছেন। বিএনপিতে বহু এই মানে কি বলে এই যে শাহরিয়ার কবির আর এই যে এগুলি আছে, বহু আছে বিএনপিতে, কথা বলে না, চুপচাপ থাকে, ভাব ধরে তারা মুসলমান, এগুলি কিন্তু মুসলমান না। মির্জা ফখরুল 2 দিন আগে বক্তব্য দিয়েছে, তারা কঠিন আপনার করবে, কি বলে, আন্দোলনের ডাক দিবে, কর্মসূচি নিয়ে তারা আসবে। এই মুহূর্তে পরিস্থিতি ঠান্ডা হলে তারপরে আসবে। মির্জা ফখরুল এই পরিস্থিতি ঠান্ডা করার জন্য চেষ্টা করছে, কারণ এরা রয়ের কাছ থেকে টাকা খায়। বিএনপিতে এরকম বহু কিছু আছে, বহু নেতা আছে যারা কিনা রয়ের কাছ থেকে সরাসরি টাকা খায়, তারপরে বিভিন্ন সময় এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলে। মির্জা ফখরুল, আপনি কে এই আন্দোলন থামায় দেওয়ার? আপনি বলেন কিভাবে আমরা এটা শেষ হোক, শেষ হলে তারপরে এখন পরিস্থিতি ঠান্ডা হচ্ছে, আস্তে আস্তে হইলে তারপরে আপনি কর্মসূচি দিবেন। আপনি কে? আপনার এত ভদ্রতার শাস্তি মন চায় 2 দিন পর পর কান্নাকাটি করেন, চোখের পানি পড়ে আপনার মানুষের সামনে। আপনি কান্নাকাটি করতে মন চাইলে তাবলিগে যান, তাবলিগে যায় তারপরে সকালবেলা মাসওয়ারা করবেন এদের সাথে বসে বসে, তারপরে বিকালে আসর নামাজের পরে গাছতে যাবেন, মসজিদে ধান টান চাল টাল গলার মধ্যে ঝুলাই নিয়ে তারপরে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার আবার মহাসচিব বানা দে, আল্লাহ তোমার বানাই দিবে। হ্যাঁ, আপনার এই বিএনপির মতো একটা দলের মহাসচিব হওয়ার মতো যোগ্যতা আমি জানি না যে কেন, মানে 15 বছরের ব্যর্থ একজন অকৃতজ্ঞ একটা লোক, এই লোকটাকে কেন মহাসচিব রাখা হয়েছে এটা আমি জানি না। আমার কথায় অনেকে কষ্ট পাইতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে সবাই তো বলে না, আমি বলে ফেললাম, এখন আমার আপনি যা মনে করেন সেটা করতে পারেন, আমি কিছু বলার নেই। কারণ এই বিএনপির অসংখ্য মানুষ বাড়িতে থাকতে পারে না, জমি জায়গা ভিটে মাটি বিক্রি করে 15 বছর ধরে জেলে আছে, অসংখ্য নেতাকর্মী, তাদের এই ত্যাগের জন্য যেই ধরনের একজন মহাসচিব দরকার, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই মহাসচিব না।